গ্লুকোমিটার। এটা সত্যিকারের নামটা গ্লুকোমিটার। আর বাংলাদেশের মানুষ এটাকে কি বলে? ডায়াবেটিস মেশিন বলে। বাংলাদেশের মানুষ বলবে কি? ডায়াবেটিস মেশিন। আর সারা বিশ্বের মানুষ এটাকে কি নামে বলে? গ্লুকোমিটার। এরপর এই যে টেস্ট স্ট্রিপ মানে কাঠি, কাঠিগুলোকে এখানে লেখা থাকে কি? টেস্ট স্ট্রিপ। টেস্ট স্ট্রিপ মানে কাঠি। এগুলো যদি খুলি এখানের মধ্যে কি পাওয়া যাবে? কাঠি পাওয়া যাবে। এগুলো হচ্ছে কি? কাঠি। কাঠি যদি শেষ হয়ে যায় আবার কাঠি কি করতে হবে? কিনতে হবে। মেশিন আর কিনতে হবে না, মেশিন একবার কিনলে হইলো, কিন্তু কাঠি শেষ হয়ে গেলে আপনাকে আবার কাঠি কিনে আনতে হবে। এই ছিদ্র করার পিন, আঙ্গুল ছিদ্র করার পিনের নাম হচ্ছে কি? ল্যান্সেট। এই পিনটা আপনি একটু ঘুরাইয়ে এবার টান দিলে কি হবে? খুলে যাবে। একটু ঘুরাই তারপর টান দিবেন, তারপর খুলে যাবে। এটা পিনটাকে বলা হয় কি? ল্যান্সেট। আর পিনটা যে মেশিনের মধ্যে রাখবো, যে এই কলমের মতো মেশিন, এটার নাম হচ্ছে ল্যান্সেট হোল্ডার। ল্যান্সেট হোল্ডার মানে যে মেশিনের মধ্যে ল্যান্সেট রাখবো। তাহলে মেশিনটার মধ্যে আমরা প্রথমে চেক করে নিব আগে থেকে আছে কিনা দেখবো। এটা ঘুরাইলে খুলে যাবে। এটা ক্যাপ, এই ডাকনার নাম হচ্ছে ক্যাপ। এটাতে আমরা ঘুরিয়ে যেদিকে যখন একদিকে ঘুরাবেন, এই যেখানে আগে থেকে একটা আছে, এটা কি রাখা যাবে না? এটা হয়তো আর কেউ মাপছে। এবার আমরা কি করবো? এটা একটু নিচের দিকে চাপ দিব ফার্স্টে, তারপর নিয়ে ফেলবো। প্রথমে কোন দিকে চাপ দিব? নিচের দিকে, তারপর টান দিব। এরপর এটা, হ্যাঁ এটা শেষ। ডাস্টবিন নিয়ে এটা আপনারা যদি ওই কাজ যখন করবেন, আমি থাকবে না থাকি, কাজ করলে আপনারা এগুলো নিচে ফেলিয়েন না, কারণ এখানে তো মানুষ খালি পেয়ে আসবে, অসুবিধা। আপনারা যেগুলো এক জায়গায় রাখেন, তাহলে আমরা এখানে রাখলাম আপাতত। এবার নতুনটা বসাবো, কারণ প্রত্যেক মানুষের জন্য এরকম একটা বসাতে হবে। আগেরটা দিলে অন্য জনেরটা দিলে তার কাছে রোগ চলে যাবে, ওই জন্য আপনি নতুনটা দিবেন। এরপর এই ক্যাপটা আবার লাগাবো, ক্যাপটা টাইট করে লাগাবো। লাগানোর পরে এখানে একটা তীর চিহ্ন আছে, দেখা যায় দূর থেকে, এখানে একটা তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নটা এখন কত নাম্বার আছে? 4 নাম্বারে। 4 তীর চিহ্ন। এখানে টোটাল নাম্বার আছে 5টা। 1 2 3 4 5, 5টা ডিজিট দেখা যায়। নাম্বার যত ছোট ছিদ্র হবে তত কম, নাম্বার যত বড় ছিদ্র হবে তত গভীরে। ছিদ্রটা মানে পিনটা গভীরে যাবে। তাহলে বড়দের জন্য নাম্বার বড় দিব না ছোট দিব? বড়। আর ছোটদের জন্য নাম্বার দিব ছোট। তাহলে আমরা ছোটদের ক্ষেত্রে নাম্বার দিতে পারি, ছোট বাচ্চার ক্ষেত্রে দিতে পারি এই 1 2 3, 1 2 অথবা 3। আর বড়দের ক্ষেত্রে দিতে পারি 3 অথবা 4 অথবা 5। লিখে রাখেন। এরপর খেয়াল করেন, এখন আমরা যে ডায়াবেটিসটা মাপবো, এটার নাম হচ্ছে আরবিএস। এখন যেটা মাপবো এটার নাম আরবিএস। এটাকে পুরো নাম হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। আর এটা স্বাভাবিক মাত্রা। আমি প্রশ্ন হচ্ছে এটা স্বাভাবিক মাত্রা কত? এই মেশিনের সাথে একটা ক্যাটালগ দিছিল, কিন্তু আমাদের কাছে এখন নাই। যদি থাকতো আমরা মেশিনের ক্যাটালগটা উল্টাই দিতাম। তার মানে ক্যাটালগের গুরুত্ব আছে নাকি নাই? ক্যাটালগের গুরুত্ব আছে। এখন যেহেতু ক্যাটালগ নাই, তাহলে আমরা একটা মুখস্থ মান আমি লিখে দিব। কিন্তু আসলে আমার মুখস্থ মান বেশি গুরুত্বপূর্ণ নাকি ক্যাটালগ বেশি গুরুত্বপূর্ণ? ক্যাটালগ না, ক্যাটালগ বেশি গুরুত্বপূর্ণ, কারণ মুখস্থ মান সব মেশিনের জন্য সেম না। ওই জন্য ক্যাটালগটা আমাদের কাছে নাই। এখন আমি আপনাদেরকে মুখস্থ মান বলে দিচ্ছি। তবে মুখস্থ মানটা মেইন না, মেইন হচ্ছে কি ক্যাটালগ। ওই জন্য আপনি একটা মেশিন কিনছেন, আপনি ক্যাটালগ থেকে নর্মাল মান কত সেটা আপনি দেখে নেবেন, দেখে তখন একটা ডায়েরিতে লিখে রাখবেন, কারণ ক্যাটালগ খারাপ যেতে পারে, কিন্তু মানটা আপনার কাছে তো দরকার আছে। এখন এখানে স্বাভাবিক লেখা আছে 11, কিন্তু আপনি রুগীকে 10-এর উপরে হয়েছে ডায়াবেটিস বলে দিচ্ছেন, কিন্তু এখানে ক্যাটালগে লেখা ছিল যে মেশিনের স্বাভাবিক মান কত? 11। 10 10.5 হয়েছে, আপনি বলছেন ডায়াবেটিস। তাহলে এখন সে বিপদে পড়লো না, কারণ আপনি তো ভুল তথ্য দিচ্ছেন। মেশিনটা বলছে এটা 11 হলে তুমি ডায়াবেটিস বলবা, কিন্তু আপনি তো মুখস্থ মান বলে দিচ্ছেন। তার মানে মুখস্থ মান বলার থেকে ক্যাটালগের মানটা দেখে কোনো জায়গায় লিখে রাখাটা উত্তম। আপনার মেশিন যদি জীবনে প্রথমবার কিনেন,
ক্যাটলগের মানটা কোনো জায়গায় লিখে রাখবেন, ক্যাটলগ হারাই গেল যাতে আর মানটা আপনার কাছে থাকে। অথবা মোবাইলে ক্যাটলগের ছবি তুলে রাখতে পারেন, যেখানে মান লেখা আছে ওটা ছবি তুলে রাখতে পারেন। তাহলে আমরা এখন আন্দাজে একটু ধরলাম, মানে স্বাভাবিক মুখস্থ যেটা এটা ধরতেছি, মুখস্থটা হচ্ছে 10-এর উপরে হইলে ডায়াবেটিস, 10-এর উপরে ডায়াবেটিস, উপরের কোনো সীমা নেই, 10-এর উপরে গেলে কি ডায়াবেটিস। এখন আমরা যেহেতু ক্যাটলগ নাই তাহলে মুখস্থটা লিখে দিলাম। না এটা তো কিছু বলে নাই, এটা হচ্ছে যে কোনো মুহূর্তে বড় পেট খালি পেট না, এখন যে কোনো মুহূর্তে ভাবতেছেন না, যে কোনো মুহূর্তেটাই হচ্ছে র্যান্ডম। এখন তো আপনি কোনো নিয়ম কানুন মেনে আসেন নাই, এমনি পরীক্ষা করতেছেন, দিনের যে কোনো বেলা পরীক্ষা করতেছেন, তার নাম হচ্ছে কি র্যান্ডম। ওইটা খাওয়ার আগে পরে কিছু হিসাব করেন নাই, তখন তার নাম র্যান্ডম। এতটুকু বুঝছেন? সর্বোচ্চ কোনো সীমা নাই, সর্বোচ্চ কোনো সীমা নাই, সর্বোচ্চ সীমা হচ্ছে মৃত্যুবরণ। এখানে একজন আসেন, এখানে 1 ফোঁটা ব্লাড দিতে হবে আপনার, সবাই ভাবতে হবে, সবাই ভাবতে হবে। আমরা এখানে আগে থেকে একটা পিন রাখছি নাকি রাখি নাই? আগে থেকে একটা পিন রাখছি না, লেন্সের আগে থেকে রাখছি, রাখার পর এটা পিছন দিকে টান দিব, কোনটা এই নিচের অংশটা, তাহলে নিচের অংশটা পিছন দিকে টান দিলে ওই পিনটা বের হওয়ার জন্য কি হবে, প্রস্তুত হবে। এরপর এখানে একটা বাটন আছে, এটা চাপবো, আওয়াজ করছে না, তার মানে একটা আঙ্গুলে দিতাম ছিদ্র হইতো। এখন তো অলরেডি আমি চাপ দিয়ে দিচ্ছি, আবার দ্বিতীয়বার দিই, তাহলে কি পিন বের হবে? ছোট বাচ্চার পিস্তলের মতো, ছোট বাচ্চার পিস্তল পিছন দিকে টান দেয়, এরপর টিকারে চাপতে, তার মানে কি ছোট বাচ্চার পিস্তলের মতো যতবার আপনি পিন বের করতে হবে ততবার পিছন থেকে কি করতে হবে, টান দিতে হবে, নাহলে পিন বের হবে না। তাহলে আমরা অলরেডি একবার চাপ দিয়ে দিয়েছি, আবার কি করতে হবে, পিছন দিকে একটা আওয়াজ করবে, আপনি বেশি জোরে টানতে হবে, একটা আওয়াজ করবে, আওয়াজ করছে মানে এটা ওকে। এখন যদি চাপ দিয়ে কি করবে, পিন বের হবে। এরপর ওনারা আঙ্গুলকে জীবাণুমুক্ত করার জন্য আমরা আগেকার সময়ে মানুষ স্পিরিট ব্যবহার করতো, অ্যালকোহল ব্যবহার করতো, ইথানল ব্যবহার করতো। এখন এই ওয়ান টাইম ব্যান্ডেজের মতো ওয়ান টাইম প্যাড, এটা খুলে আপনি দেখবেন যে এটা যখন খুলবেন শুকনো আছে কিনা দেখবেন, শুকনো যদি শুকনো থাকে তাহলে মেডিসিন আছে কিনা, এখানে নাই, শুকনো মানে মেডিসিন কি গেছে, শুকায় গেছে, দোকানদার দোকানে রাখতে রাখতে গরমে মেডিসিন শুকায় গেছে, ওটা দিয়ে আর মুছলেও কি হবে, মেডিসিন তো নাই। তার মানে শুকনো থাকলে এটা ব্যবহার করা যাবে না, এটা বেঁচে থাকতে হবে, তরল থাকতে হবে। যদি তরল থাকে তাহলে এটা মেডিসিন ঠিক আছে। কোনো অনেক সময় আমরা দেখে খুলছি দেখি যে কোনো তরল নাই, তো তরল না থাকলে এটা দিয়ে মুছে লাভ কি, ওটা মুছা না মুছা তো সেম। তাহলে অবশ্যই আপনি এগুলো কেনার বাজার থেকে কিনবেন, আপনি খুলে দেখবেন, যে কোনো একটা খুলে দেখবেন যে তরল আছে কিনা, যদি তরল থাকে তাহলে ঠিক আছে, আর যদি তরল না থাকে মনে করেন যে দোকান থেকে আনছে অনেক আগে, ওগুলো কি গেছে, শুকিয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ওনার আঙ্গুল সবসময় মাঝখানের আঙ্গুলটা নিবা, মাঝখানের আঙ্গুলে ব্লাড একটু বেশি থাকে, মাঝখানের আঙ্গুল নিব, মাঝখানের আঙ্গুল জীবাণু মুক্ত করবো কি দিয়ে, অ্যালকোহল প্যাড দিয়ে মাঝখানের আঙ্গুলটা দেবো। তাহলে এটা খুলবো, এটা খোলার পর যে কাগজ এই যে অংশটা বের হবে এটা শুকনো, শুকনো নাকি ভিজা দেখবে, ভিজা আছে তাহলে ওকে। তাহলে মাঝখানের আঙ্গুলটা মুছবো, আর একটু ভিজা হবে, মোছার পরে অনেকে কি করে, মোছার পরে শুকাইতে সময় দেয় না, মোছার পর একটু শুকাইতে হবে, শুকাইলেই মেডিসিনটা এখন কি হইলো, প্রস্তুত হইলো, মানে কি জীবাণু মেরে এখন মেডিসিনটা প্রস্তুত। আপনি মোছার সাথে সাথে দিয়ে দিচ্ছেন, তাহলে মেডিসিনটা তো জীবাণু মারার সুযোগই দেন নাই, তার আগেই তো আপনি রক্ত নিয়ে ফেলছেন, তার মানে মেডিসিন শুকিয়ে গেছে, তো মানে মেডিসিন এখন কাজ করা শেষ হয়েছে, এটা আশা করা যায়। ওই জন্য সাথে সাথে না দিয়ে একটু অপেক্ষা করবো। এরপর আমাদের মেশিনের মধ্যে কি দেওয়া লাগবে, স্ট্রিপ বা কাঠি দেওয়া লাগবে। কাঠির মধ্যে দেখেন ওই যে মোবাইলে যেরকম সার্কিট হলুদ কালারের এরকম একটা অংশ আছে, এক পাশে তো ওখান থেকে দেখতেছেন নীল কালার, ওটা না, এইদিকে দেখবেন যে কি সার্কিটের মতো, মোবাইলের ব্যাটারি যেরকম সার্কিটের মতো থাকে বা যে কোনো ব্যাটারিতে একটু সোনালী কালার ইয়ে থাকে, ওই জিনিসটা দেখবেন আমি মেশিনের মধ্যে, ওই জিনিসটা মেশিনের মধ্যে যাবে, এই দিক দিয়ে আমরা এটা প্রবেশ করবো।
দেখেন প্রবেশ করালাম, ও বলতেছে 71 নাম্বার কোড দেওয়ার জন্য। স্টিভের কাটিং নাম্বার কত এখন? 71, আমরা 71 দিছি। আর একটা বিন্দু এরকম আপ ডাউন করতেছে, এটা কথা হচ্ছে ওকে ব্লাড দিতে বলতেছে, মেশিন বলতেছে আমাকে ব্লাড দাও। এটা মেশিন আমাদেরকে সংকেত দিচ্ছে। তাহলে আমরা মেশিন রাখলাম, এরপর এই পিনটা বসাবো, উনি একটু চাপ দিলে কি ব্লাডটা বেশি বের হবে। আমরা কি এটা দূর থেকে চাপ দিলে হবে? কোথায় বসতে বসাতে হবে? চাপ না লাগাইতে হবে, না লাগাই দূর থেকে চাপ দিছে মধ্যে ব্লাড তো বেরোচ্ছে না, তাহলে তো হবে। এখন ছিদ্র করলাম, ব্লাড দিব যে 1 ফোঁটা। এই যে দেখেন কাঠির মধ্যে লাগাচ্ছি। হ্যাঁ, এবার খেয়াল করেন, 5 সেকেন্ড সময় নিচ্ছে, 5 সেকেন্ড। 6.8 স্বাভাবিক আছে কিনা? আমরা বলছিলাম 10 এর উপরে হলে ডায়াবেটিস, কিন্তু তার আছে কত? 6.8। তাহলে সে কি রোগী না সুস্থ? সুস্থ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বসো। একটা পেট দিয়ে আপনাকে ওটা দিয়ে আবার জীবাণু মুক্ত করেন। এবার খেয়াল করেন, কেমনে ব্লাড দিছি বলি। ওনার থেকে ওই মেশিনটা ল্যান্সেট হোল্ডারটা ওনার চামড়ার সাথে লাগাইছি, লাগাই চাপ দিছি। দূর থেকে চাপ দিলে একটু ফাঁকা রাখছেন, তাই চাপ দিচ্ছেন, তাহলে কোনদিন ব্লাড বেরোবে না। এরপর মেশিনের এখানে দেখেন একটা আঙ্গুলের মতো চিহ্ন আছে, এরকম আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে কোন দিকে ব্লাড দিবেন। মেশিনের মধ্যে কাঠির মধ্যে ছবি আছে, দিকে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে ওই ব্লাডটাকে, ওনার যে ব্লাডটা বেরোচ্ছে এই মেশিনের ওই জায়গায় এরকম করবেন। অর্থাৎ এই মেশিনটাকেই কাঠিটা ওনার ব্লাডের দিকে লাগাবেন। মানে এখানে উপরে ব্লাড ফেললে হবে না, উপর থেকে ব্লাড ফেললে হবে না। আপনি মেশিনের কাঠিটাকে ওনার ব্লাডের উপর একটু এরকম করলে মেশিন ব্লাডটা টান দিবে। মেশিন নিজে ব্লাড টান দিবে, আপনি চোখে দেখবেন মেশিন ব্লাড টান দিচ্ছে। মেশিন ব্লাড টান দেওয়ার পর এই মেশিন সময় নেয় কয় সেকেন্ড? কিন্তু কোনো মেশিন 20 সেকেন্ড সময় নিয়ে এরকম আছে, 10 সেকেন্ড সময় নিয়ে এরকম আছে, 3 সেকেন্ড সময় নিয়ে এরকম আছে। তাহলে মেশিনের মধ্যে সময় নেওয়ার মধ্যে কি আছে? পার্থক্য। এই মেশিন সময় নিচ্ছে কয় সেকেন্ড? 5 4 3 2 1। এরপর সে মান দেখাবে, এখানে ডিজিট দেখা যাবে 5 4 3 2 1 লেখাগুলো এখানে আসবে। তারপর যখন মান দেখাবে, এবার দেখেন এখনো কিন্তু মানটা আছে কত? 6.8। এতটুকু বুঝছেন কিনা? খালি পেটে আর বড় পেটে সবসময় না, খালি পেটে বড় পেটে না, এটা হচ্ছে যেকোনো মুহূর্তে। খালি পেটে যদি মাপেন, আমাদের কাছে ক্যাটলগ নাই, মুখস্থ মান। খালি পেটে সকালে খালি পেটে মুখস্থ বলতেছি, কিন্তু সবসময় যে মুখস্থ মিলবে তা কিন্তু না। 7 এর উপরে ডায়াবেটিস। খালি পেটে সকালে খালি পেটে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, যেকোনো সময় খালি পেটে না। দুপুরে খালি পেটে হলে হবে না, দুপুরে আমি দুপুরবেলা খাবার ভাত খাই নাই, সেটা কোনো হিসাব নেই। সকালে ঘুম থেকে উঠে খালি পেট, 7 এর উপর ডায়াবেটিস। আর সকালে নাস্তা করার 2 ঘন্টা পর 11.1 এর বেশি ডায়াবেটিস। ছবি তুলে নেন, যারা ছবি তুলবেন। তবে এই মানগুলো মুখস্থ না, এই মানগুলো ক্যাটলগের উপর নির্ভর করবে। তারপরও আমাদের কাছে ক্যাটলগ নাই বলে মুখস্থটা লিখলাম। আর কাজ করার পর ডায়াবেটিস মাপার পরে এখানে চাপ দিয়ে, কেন? মেশিনটা বন্ধ করে দিচ্ছেন, নাহলে মেশিনের মধ্যে একটা ব্যাটারি আছে কিনা, ওটা ব্যাটারিটার কি হয়ে যাবে, মেয়াদকাল কমে যাবে, কাজ শেষ, এরপর এটা বন্ধ করে দিলেন। আমাদের 6.8 মান দেখা যায়, সেভাবে বন্ধ করে দিব। বন্ধ করে দিলে আর মেশিনের ব্যাটারিটা দীর্ঘদিন টিকবে। সবগুলো দেখা যাবে, একটা না, সবগুলো দেখা যাবে, সবাইকে দেখাবে, সবাইকে দেখাবে। স্যার আগে সব 4টা প্র্যাকটিক্যাল তো আমি একবার বলে দিই, সবগুলো দেখা যাবে। কোনো সমস্যা থাকলেও আমাকে আবার প্রশ্ন করতে হবে। আমি আপাতত আপনাকে বেসিকটা বলে দিচ্ছি। এতটুকু বুঝছেন কিনা? লেখা কি শেষ? ওরা ল্যাবের মধ্যে করলে ওরা এটা দিয়ে করবে না, ওদের কাছে রক্ত পরীক্ষার মেশিন আছে, বড় বড় মেশিন, ওখানে করবে। ওদের স্বাভাবিক মান ওরা লিখে দিবে পাশে, কত ওদের স্বাভাবিক, আমরা মুখস্থ করতে হবে না, ওরা লিখে দিবে। ওরা ওদের যে মেশিন, ওই মেশিনের নরমালটা ওই মেশিনের ক্যাটলগ আছে। প্রত্যেকটা মেশিনের, দুনিয়ার প্রত্যেকটা মেশিনের ক্যাটলগ কি আলাদা আলাদা, তো ওদের মেশিন থেকে ওদের নরমাল মান।
টেস্টের নাম সেম কিন্তু যন্ত্র ভিন্ন। আমাদের যন্ত্রটা এতটুকু, ও যন্ত্রটা এতটুকু। যন্ত্রের মধ্যে ডাইরেক্ট আপনার সংখ্যা ওঠে মানে 180 120 হ্যাঁ আসবে না। এই জিনিসটার মধ্যে 6.8 টা কিভাবে বার করবেন? 18 দিয়ে গুণ করবেন। যে কোনো সময় এটা যদি 18 দিয়ে গুণ করার পর পরমান পাবে আর কি। এটা বড় মান পাবো। এটা হ্যাঁ। কত পর্যন্ত লেভেল গেলে ডায়াবেটিস হবে কত পর্যন্ত যায়? এটা বলছিলাম এখন যেটা আরবিএস সেটা কত উপরে ডায়াবেটিস বলছিলাম 10 এর উপরে। তাহলে 18 দিয়ে গুণ করলে কত? 180 তাহলে 180 উপর। সহজ কথা। 18 দিয়ে গুণ করলে যত হয় ততর উপর হইলে কি ডায়াবেটিস। এখন বড় মানগুলো ইদানিং তেমন প্রয়োজন হয় না। ইদানিং রুগীরা কোন মান বুঝে? ছোট মান বুঝে। এরপর আমরা প্রেশার মাপার। প্রেশার মাপার জন্য যন্ত্রপাতির নাম এখানে লিখে রাখছি। এক হচ্ছে স্পিক, এটা উচ্চারণটা দেখে নেন। স্পিক দন্ত শয়ে ফ গ স্পিক মোমেনো মিটার। ভেঙে পড়লে পড়া যাবে, এমনি উচ্চারণ করতে গেলে কঠিন লাগবে। স্পিক মোমেনো মিটার। আর এরপরটা স্টেথ স্কোপ, ওটা উচ্চারণ না করলেও হবে, এমনি চলে আসবে ওটা। স্টেথ স্টেথ বাংলা লেখা লিখে দিচ্ছি দন্ত শয়ে ট থ স্টেথ স্কোপ। স্টেথ স্কোপ একসাথে বলার সময় কিন্তু ওটা এমনি চলে আসবে স্টেথ স্কোপ। উচ্চারণ বুঝছেন? উচ্চারণ না বুঝলে কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নাই? বাংলাদেশের মানুষ এই উচ্চারণগুলো কেউ করে না। সবাই এটাকে বিপি মেশিন বলে, কেউ এটাকে স্পিক মোমেনোমিটার বলে না। তবে এটা আসল নাম কি? স্পিক মোমেনোমিটার। বাংলাদেশের পলি ডাক্তাররা এটাকে কি বলে? বিপি মেশিন। আর এটাকে অ্যাকুরেট বলে সবাই। এটাকে সবাই স্টেথোস্কোপ বলে। এটার নামও স্টেথোস্কোপ, পলি চিকিৎসক কি বলে? স্টেথোস্কোপ বলে। তাহলে খেয়াল করেন স্টেথোস্কোপের অংশগুলো দেখাই। এই অংশটা কার কাছে যাবে? রোগীর কাছে। এই অংশটাকে বলা হয় চেস্ট পিস। লিখে দিচ্ছি বানান। চেস্ট পিস। আর যেটা কানে যাবে, কানে লাগাবো, সেটার নাম হচ্ছে ইয়ার পিস। এতটুকু বুঝছেন? তাহলে স্টেথোস্কোপের প্রধান অংশ কয়টা? রোগীর কাছে যেটা দিব ওটার নাম, আর ডাক্তারের কানেরটা। এরপর এটার নাম কি বললাম? স্পিক মোমেনোমিটার অথবা সহজ বাংলায় বিপি মেশিন। এটা করলে খেয়াল করেন এই জিনিসটার নাম কাফ। কাফ কাফ বানান এখানে লেখা আছে, এই যে CUF কাফ। তাহলে এই বেল্টটার নাম হচ্ছে কি? কাফ। এরপর বেল্ট থেকে মোট কয়টা টিউব বেরোছে? দুটা টিউব বেরোছে। একটা টিউবের মাথায় বেলুনের মতো অংশ, এটাকে বলবো এয়ার পাম্প। এটাকে বলবো এয়ার পাম্প। এর কি স্ক্রু আছে? ওই স্ক্রুটা আমাদের হাতে কন্ট্রোল থাকতে হবে। স্ক্রুটা থাকবে ডাক্তারের হাতের কন্ট্রোলে থাকতে হবে। আপনি এটাকে নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি আপনার কাছে থাকতে হবে। কোন দিকে ঘোরাতে হবে এটা আমরা একটু দেখা দিচ্ছি। তাহলে বলেন কাফ থেকে কয়টা টিউব বের হয়েছে? দুটো টিউব। একটা টিউবের মাথায় কি আছে? এয়ার পাম্প। এয়ার পাম্পের সাথে কি আছে? স্ক্রু। স্ক্রুটা কার কন্ট্রোলে থাকতে হবে? ডাক্তারের কন্ট্রোলে। এরপর আরেকটা টিউব বেরিয়েছে, সেই টিউবের মাথায় একটা কি আছে? মিটার। মিটারকে শুদ্ধ ল্যাঙ্গুয়েজ হচ্ছে গজ, কিন্তু বাংলাদেশের মানুষ সবাই এটাকে কি বলে? মিটার বলে। এটাকে আমরা এখানে গজ, অনেক সময় গজ লেখাও থাকে, GAUZ এরকম গজ লেখা থাকে, কিন্তু আমরা সবাই এটাকে কি বলি? মিটার বলি।
এবার একজন এখানে আসেন, দেখা দিন। না না, মহিলা না, পুরুষ আসেন, পুরুষ। আপনি একবার আসছেন, একবার আসছেন, দাঁড়ান, উঠে দাঁড়ান, একটু পিছনে দাঁড়ান, খেয়াল করেন। আওয়াজটা কেমনে শুনবেন সেই সম্পর্কে একটু ধারণা দিই। প্রধান ঝামেলা হচ্ছে আওয়াজ বোঝা, প্রধান ঝামেলা। আর সব ঠিক আছে, বাধা টাধা এগুলো আপনারা অনেকে জানেন, মানে বার্তা জেনে সবাই জানেন। আওয়াজটা হচ্ছে প্রধান ঝামেলা। আপনি যখন এটা লাগানোর পর প্রেশারটা, এখানে কি প্রেশার নামাবো না তুলবো? প্রথমে প্রেশার তুলবো। প্রেশার তোলার সময় স্ক্রুটা পেশেন্টের দিকে যাবে, পেশেন্টের দিকে, ডাক্তারের দিকে না রুগীর দিকে? তাহলে এটা স্ক্রুটা কোন দিকে নিয়ে যাবো? সামনের দিকে। সামনের দিকে কার দিকে? পেশেন্টের দিকে। কতটুকু? যতটুকু নিয়ে যাওয়া যায়, সর্বোচ্চ পর্যন্ত নিয়ে যাবো। নিয়ে গিয়ে দেখতে আর যাচ্ছে না, ওখানে থেমে যাবো। না না, আগে স্ক্রুটা কোন দিকে নিয়ে যাবো? পেশেন্টের দিকে। শেষ, এতটুকু বললাম। এরপর পাম্প করবো, পাম্প করে করে মান তুলবো। এই কানাটা তখন উঠবে। উঠতে উঠতে আমরা 200 অথবা 220 এরকম তুলবো। 200 অথবা 220, আরো কম তুললেও চলে। তা এখন তো আপনি শিখবেন, ওই জন্য আপাতত 200 বা 220 তুলবেন। এখন যদি বলেন আমি কম তুলবো, অসুবিধা কি? 180 তুলবো, ওনার তো 180 হবে না ব্লাড প্রেশার, আমি 180 তুলবো, হবে। কিন্তু এখন তো আপনি তো নতুন মাপতেছেন, এখন 180 তুললে যখন ছাড়বেন, আপনি বুঝার আগে দেখবেন সব নামে গেছে। কথাটা বুঝছেন কিনা? এই জন্য বলতেছি 200 অথবা 220 তুলবো। কিন্তু সবসময় যে 200 অথবা 220 তুলবো তা কিন্তু না। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, রুগী দেখলে বুঝলেন যে 160 হতে পারে, তখন আপনি 170 তুললে হবে। কারণ আপনার অভিজ্ঞতার সাথে বলতেছে ওনার প্রেশার কত হতে পারে? 160, তখন আপনি 170 তুললেও চলবে। কারণ আপনার তো মান নির্ণয়ের দরকার, কত তুলবেন সেটা তো মেইন না। তাহলে আপাতত আমরা যেহেতু জানি না, আমি শিখতেছি, আপাতত আমি 200 অথবা 220 তুলবো। তোলার পর স্ক্রুটা নামাবো। কতটুকু নামাবো? তোলার সময় কতটুকু তুলছিলাম? ফুল না, স্ক্রুটা কতটুকু তুলছিলাম? সর্বোচ্চ যতটুকু যায়। কিন্তু নামানোর সময় কিন্তু সর্বোচ্চ নামানো না। নামানোর সময় যদি আমি পুরোটা নামা দিই, তাহলে দেওয়ার সাথে নেমে গেল, আপনি আওয়াজটা কখন পাবেন? তাহলে নামানোর সময় হালকা নামাবো। আপাতত আজকে হালকা নামাবেন। হালকা নামানোর পরে কাঁটাটা নামবে, কাঁটাটা আগে থেকেও নামবে, নামাইলে আরো বেশি নামবে। নামতে নামতে কাঁটা তখন আওয়াজ করবে কিনা? যারা কানে দিছে ইদানিং মেশিন, তারা তো জানেন আওয়াজ হবে নাকি হবে না। এখন আমরা কন্ডিশন বলে আওয়াজ তো হবে। তো কোন আওয়াজটা আমি নিব? যে আওয়াজ থেকে এই কাটা এরকম করা শুরু করবে, তখন আপনি এখানে একটা আওয়াজ পাবেন। যদি বলেন স্যার এর আগে কি এরকম করবে না, না, এর আগে এর আগে আস্তে আস্তে নামবে, এখানে নির্দিষ্ট নেমে নামবে। কিন্তু যেখান থেকে বিট শুরু হবে, কাটা এরকম করবে। উনিও বুঝতে পারবে, রুগী নিজেই বুঝতে পারবে। আপনি যে সঠিকভাবে ভাবতেছেন বা কোন দিক থেকে কাটা এরকম করা শুরু করছে, রুগী নিজে ফিল করতে পারবে, সে নিজে বুঝতে পারবে তার ব্লাড কি অবস্থা। আর এটা যদি কম ছাড়েন, মানে কম ছাড়লাম আর কি, তাহলে দ্রুত নামবে নাকি আস্তে নামবে? আস্তে নামলে রুগী ব্যথা পাবে। আবার যদি বেশি ছাড়েন, দ্রুত নামবে, রুগী ব্যথা পাবে না। এখন যদি নতুন নতুন আপনি বেশি ছাড়েন, তাহলে কি মাপতে পারবেন না? তাহলে নতুন নতুন আপনি কম ছাড়বেন। যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি বেশি ছাড়বেন। বেশি ছাড়লে দ্রুত নামবে, উনি কম ব্যথা পাবে, উনি বুঝবার আগে আপনার পয়সা মাপা শেষ হয়ে যাবে। কথা বুঝছেন কি? কিন্তু এখন যারা শিখবেন আজকে, তারা কি একেবারে দ্রুত নামাই ফেললে বুঝতে পারবেন? এখন আজকে আপনি হালকা সামান্য নামাবেন, সামান্য নামাই আওয়াজ কোনটা নিব? সব আওয়াজ নিব না যেখান থেকে বিট শুরু হবে? যেখান থেকে বিট শুরু হবে তখন কানে আওয়াজ পাবো কিনা? কানে বিটের আওয়াজ পাবো। বিটের যেমন বইয়ের ভাষায় বলতে লাপডাপ সাউন্ড, লাপডাপ 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 এরকম আওয়াজ শুরু হবে। ওই আওয়াজটা যেখানে গিয়ে হালকা হয়ে যাবে, আওয়াজটা ভালো করে বোঝা যাচ্ছে না, সেটা শেষ। আওয়াজ যেখানে শুরু হবে সেটা হচ্ছে উপরের মান। আওয়াজ যেখানে হালকা হয়ে যাবে সেটা হচ্ছে নিচের মান। যারা প্রেশার মাপছেন সবাই জানেন, উপরের মানটা যত সহজে পাওয়া যায়, নিচের মানটা তত সহজে পাওয়া যায় না। কারণ এটা যে কোথায় থামতেছে, মনে হচ্ছে অনেক জায়গায় থামে যাচ্ছে, কিন্তু আসলে অনেক জায়গায় থামে নাই, এটা বুঝতে একটু কষ্ট। তাহলে আপাতত আজকে যারা নতুন মাপবেন, অন্তত উপরের মানটা হইলে বোঝার চেষ্টা করবেন। উপরের মান যেখান থেকে শুরু হবে সেখানে সাউন্ড পাবো নাকি পাবো না? সেটা কেমন সাউন্ড? বাতাসের সাউন্ড নাকি লাপডাপ সাউন্ড? অর্থাৎ এই যে টিক 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 এরকম করে, অথবা গড়ির কাটার মতো লাপডাপ 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 এরকম সাউন্ড পাবো। যতক্ষণ লাপডাপ থাকবে ততক্ষণ কিছু নিচের মান নাই। যেখানে লাপডাপ আর হচ্ছে না মনে হচ্ছে, কাটাও একটু থামবে কিনা তখন? কাটা যেখানে লাপডাপ কমে যাবে সেখানে কাটা দেখবে, যেখানে কাটা একটু থামবে।
মানে কাঁটাটা নামার সময়ও একটু স্লো হয়ে নামবে, সেখানে আপনার লাভটা শেষ। তাহলে সেটা হচ্ছে কোন মান? নিচের মান। তাহলে আবার প্রথম থেকে বলি, উপরের মানটা হচ্ছে লাভটাপের শুরু, নিচের মানটা হচ্ছে লাভটাপ সাউন্ডটা ভালো করে বোঝা যাবে না, তখন কাটাও একটু কি করবে? থামবে। তাহলে এই দুটো মান যাবে। আর আপনি যখন এটা লাগাবেন, এটাতে একটা লক থাকে, এটা এই লকটা খেয়াল করবেন। এবার এখানে একটা স্টিলের জিনিস লাগানো আছে, তার মানে সংযোগ ঠিক আছে, সাউন্ড পাবো। যদি এটা আমরা ঘুরাই, এই যে এখানে ধরে যদি ঘুরাই, এখন কিন্তু খালি হয়ে গেছে, খালি হয়ে গেলে কিন্তু আওয়াজ পাবেন না। দেখেন এখন খালি, মাঝখানে ছিদ্র না, এখন কিন্তু আওয়াজ পাওয়া যাবে না। যদি আমরা আবার এটাকে ঠিক করে দিই, এখন কিন্তু বরাট থাকলে আওয়াজ পাবো। এটা এখন বরাট আছে, বরাট থাকলে আওয়াজ পাবো। আর যদি খালি করে দিই, ঘুরাই দিই, সরা দিই, এখন খালি হয়ে গেছে, খালি হইলে আওয়াজ পাবো না। কারণ খালি হয়ে গেলে এই মেটালের সাথে মেটালের একটা কি সৃষ্টি হলো, গ্যাপ সৃষ্টি হলো, কারণ আওয়াজটা তেমন পাবো না। তাহলে আমি এখানে বসালাম, এবার এটা খালি অবস্থায় এখানে বসে আওয়াজ শোনার চেষ্টা করতেছি, করতে সুন্দর যন্ত্র আসল থেকে বসা নেই। তারপরে আপনি এটা বসানোর আগে চেক করে দিতে হবে যে আমার এখানে সংযোগটা দিছি কিনা। সংযোগ দেওয়ার পর এটা বসে, তারপর আওয়াজ পাবেন। সংযোগ না দিয়ে সারাদিন দেখবো আপনি ভালো করে আওয়াজ পাবেন না। তার একবার দেখেছে, এখন সংযোগ আছে কিনা, ছিদ্র আছে কিনা? হ্যাঁ ছিদ্র আছে। তাহলে সংযোগ নাই। এবার অন্যদিকে ঘোরাবো, এখন সংযোগ আছে। একদিকে ঘোরাইলে সংযোগ থাকবে, আর দিকে ঘোরাইলে সংযোগ চলে যাবে। আবার এখানে কিন্তু জোর প্রয়োগ করা যাবে না, বলে আজকে সংযোগ ক্যামেরাটা দেখি তার ভাঙি যাবে, এখানে অত জোর প্রয়োগ করা। আপনি হালকা করে যেগুলো একদিকে ঘুরাবেন, কোন দিকে ঘুরানো সম্ভব, হাতের ইশারায় ঘুরবে। যদি না ঘুরা অন্যদিকে ঘুরাবেন, তাহলে ঘুরাইলে সংযোগ আসবে, আর দিকে ঘুরালে কি সংযোগ যাবে। এবার খেয়াল করেন, এখানে একটা গর্তের মতো আছে না, এটাকে আমরা একটা টার্গেট রাখবো। কারণ বডির কোনো পার্টস কে আমাকে টার্গেটে রাখতে হবে, যেটা আমি খেয়াল করতেছি। এই গর্তের মতো অংশে আমরা এই চেস্ট পিসটা বসাবো, এটা বসাবো। এই জন্য আমরা এই কাফটা যখন লাগাবো, কাফটা লাগানোর সময় এই টিউব দুটা, এই যে গর্ত, এই গর্ত তো যাতে থাকে, গর্তটা মাঝখানে যাতে থাকে। কারণ আমাকে আবার পরে এটা বসাতে হবে না। আর আমি যদি এটা যদি গর্তের উপরে এভাবে করে বসাই, তাহলে আমি ওটা বুঝতে পারবো না গর্তটা কোন জায়গায় আছে। কারণ ওখানে একটা কি আছে, রক্তনালী আছে, ওই রক্তনালী থেকে আমি আওয়াজটা ঠিক মতো পাবো। আচ্ছা, তাহলে আমরা টিউব গুলো এভাবে বসালে হবে না। তাহলে আমি ওটা কোথায় বসাবো? কারণ আমি তো ওটা বসাবো তো এই দুটা টিউবের কোন জায়গায়, মাঝখানে। তো দুটা টিউব যদি এখানে হাতে না থাকে, দুটা টিউব যদি এদিকে থাকে, অথবা দুটা টিউব যদি এদিকে থাকে, তাহলে আমি ওটা কেমনে বসাবো? ওই জন্য এই দুটা টিউব মাঝখানে থাকে মতো আমরা এটাকে বসাবো। বসাই চেষ্টা করবো যে যত সম্ভব কি করার জন্য, টাইট করার জন্য যত সম্ভব কি করবো, টাইট করবো। আচ্ছা, একজন এদিকে আসেন, যেমন একজন আসেন, পারেন আপনি, পারেন বাচ্চা দিবেন শুধু, না পারলেন আপনি আসেন, একটু বলতে সুবিধা হবে। বসেন আপনারা, বাকিরা বসেন। আবার দেখেন, খেয়াল করেন কিভাবে বাঁচছে। এই দুটা টিউব কোথায় থাকবে বলছি? মাঝখানে। এই খসখস অংশ কোথায় থাকবে? খসখস অংশ কোন দিকে থাকবে? হাতের উপরে। আর এইটা দুটা টিউব থাকবে যে গর্তের দুই পাশে। তারপর এটাকে ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে আনলে এটা যায়, এখানেও কষ্ট অংশ আছে না, এটার সাথে এটা ট্যাপ যেরকম লাগিয়ে দেবে। কথাটা বুঝে গেছে কিনা? তাহলে এতটুকু বুঝছেন? আবার লাগান। এবার খেয়াল করেন, এখন গর্ত আছে নাকি নাই? টিউব হাতের মধ্যে আছে কিনা? টিউব হাতের মধ্যে আছে কিনা? টিউব হাতের মধ্যে আছে। আচ্ছা, এখন লাগানো শেষ। মোটামুটি কি করতে হবে? টাইট করতে হবে। টাইট না করলে অসুবিধা কি? টাইট না করলে আপনি আওয়াজ শুনতে কি হবে? অসুবিধা হবে। আচ্ছা, এরপর ওই যে চেস্ট পিসটা কি করতে হবে? বসাতে পারে। এই মিটারটা চাইলে আমরা এখানে লাগাইতে পারি, অথবা মিটারটা চাইলে আমি এখানে রাখতে পারি, অথবা মিটারটা চাইলে আমার হাতও রাখতে পারি, সেটা আমার নিজের ইচ্ছা। আপনি মিটারটা কোন জায়গায় রাখছেন তার উপর কি রেজাল্ট নির্ভর করবে? না, মিটার আপনি যেখানে রাখেন, কেউ এখানেও রাখে, ধরেন এখানে রাখলাম, এখানে রেখে লাস্টে আমরা মানগুলো দেখবো।
এটা এখন সংযোগ আছে কিনা? সংযোগ আছে নাকি নাই? আছে। সংযোগ আছে। সংযোগ থাকলে ওকে, সংযোগ থাকলে আমরা এখানে বসাবো। এটা এখানে বসালাম, এটা কার কাছে থাকবে? ডাক্তারের কাছে। সংযোগ না থাকলে আওয়াজ পাবো না না সর্বোচ্চ স্ক্রু কোন দিকে যাবে বলেন? পেশেন্টের দিকে। পেশেন্টের দিকে। দেখেন স্ক্রু পেশেন্টের দিকে। কতটুকু নিয়ে যাব? যতটুকু নিয়ে যাওয়া সম্ভব। এরপর পাম্প করবো। পাম্প করলে কাটা কোন দিকে উঠবে? উপর দিকে। মান আমরা আপাতত কত তুলবো? 10 তুললাম। বাড়তেছে কিনা? 200 উঠছে। এবার আমরা নামাচ্ছি, দেখেন হালকা করে নামাচ্ছি। এইখান থেকে মারতেছে। ওনার বিট শুরু হয়েছে 125 থেকে এবং শেষ হয়েছে 85 এ। তাহলে 125 থেকে 85। এবার বলেন স্বাভাবিক আছে কিনা দিয়ে তাকান। 120 বাই কোনে দেব? 120 বাই 80 হচ্ছে কি? স্বাভাবিক। ওনার পাইলাম কত? 125 বাই 85। সামান্য বেশি আছে কিনা? সামান্য, কিন্তু এটা বড় ধরনের কোনো সমস্যা নয়। এবার বিট বিট শোনার জন্য এটাকে একটু চাপ দিয়ে ধরতে হবে, নাহলে কিন্তু আপনি আওয়াজ পাবেন যে কি হালকা। চাপ দিয়ে ধরলে আওয়াজ পাবেন যে কি স্পষ্ট। এবার বিট যখন দেওয়া শুরু করবে এরকম করবে, করার পর কোন জায়গায় এসে একটু কি হবে? স্লো হবে। যেখানে স্লো হলো সেখানে কত? 85। ওনার ক্ষেত্রে সেখানে 85। আপনি পরবর্তীতে 80 নিচে গিয়েও কিন্তু কোন কোন জায়গায় স্লো হয়েছে, কিন্তু সেই স্লোটা না। যেখানে গিয়ে প্রথমবার স্লো হয়ে গেছে সেটাই হচ্ছে আপনার নিচের মান। কারণ এটা অন্য জায়গায় থামতে পারে, সেটা তো আপনি ভুল নিবেন। তাহলে শুরুটা নিবেন কোনটা? শুরুর বিটটা হচ্ছে কি উপরের মান। আর বিট যেখানে স্লো হয়েছে প্রথমবার, স্লো হয়ে গেছে, মানে আওয়াজ পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে, থেমে যাচ্ছে মনে হচ্ছে কাটা, তখন হচ্ছে শেষ মান। তাহলে স্বাভাবিক হচ্ছে 120 বাই 80। এই সামান্য বাড়লে তাকে রুগী বলবো না। কখন রুগী বলবো? কখন মারাত্মক রুগী বলবো? যখন 140 বাই 90 এর উপরে হইলে। তাহলে কিন্তু অবশ্যই প্রেশার ওষুধ কি করতে হবে? 140 বাই 90 এর উপরে হলে অবশ্যই প্রেশার ওষুধ খেতে হবে। 140 বাই 90 ক্যালকুলেট রাখেন। এবার ওনাকে মাপবেন। এরকম কেউ আছেন নতুন নতুন নতুন? হ্যাঁ, আপনি থাকেন, আপনি হেল্প করে নিতে পারেন, একটু হেল্প করবেন। বাকিরা দেখবেন, আপনি বলবেন, মুখে বলবেন, না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, মুখে বলে বলে লাগাবেন। খেয়াল করেন, যে যন্ত্রের নাম বলে যেটা লাগাবেন ওটার নাম বলবেন। উনি এখন কাফ লাগাচ্ছে, কাফ। টিপ দুটা এদিকে করে রাখেন, টাইট করে লাগাইতে হবে। কাফের কসকস অংশ থাকবে উপরে, টিউব দুটো থাকবে হাতের হাতে। মিটার আপনার ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখেন। না, আপনি ওইদিকে ওনাদের দিকে রাখতে হবে তোলার সময়। ওনারা না দেখলে কেমন হবে? এখন এয়ারপিসটা লাগাচ্ছি। এয়ারপিসের সংযোগ আছে কিনা দেখেন। এয়ারপিসের সংযোগ আছে। চেস্ট পিসের সংযোগ আছে, ওটা চাপ দিয়ে হাতে ধরবেন। এবার স্ক্রু নেন, কোন দিকে নিয়ে যাচ্ছেন সেটা বলেন। এবার আমি স্ক্রুটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। পেশেন্টের দিকে বলেন, পেশেন্টের দিকে। পেশেন্টের দিকে নিয়ে যাচ্ছি। যতটুকু নিয়ে যাওয়া যায় দেখি। আজ যাচ্ছে তো হয়েছে। এবার আমি তুলেন, সর্বোচ্চ নিয়ে গেছি এটা। সর্বোচ্চ নিয়ে গেছে। পাম্প করেন 200 পর্যন্ত তোলেন। ওনাদের দিকে রাখেন, এটা ওনাদের দিকে রাখেন, এটা এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন 200 হ্যাঁ, এবার স্লো করেন, স্লো করে ইয়ে করেন। হ্যাঁ, ছাড়েন। আপনার কাটার দিকে খেয়াল রাখেন, যারা দূরে আছেন কাটার দিকে খেয়াল করলে অনেক কিছু বোঝা যায়। ছাড়ছেন আপনি, ছাড়ছেন।
হ্যাঁ বিশ্ব রয়েছে এই 80-র একটু আগেই ওই ড্যাশটা বানাতে হবে স্যার উপরটা কত পাইছে সেটা বলুন 125 উনিও পাইছে 125 আর নামারটা 80-র একটু বলে না মানে 85 তাহলে 125 বাই 85 ঠিক আছে রাখেন বলেন একটা কাজ করবেন ওই কাউকে বিভিন্ন চিনবেন অর্ধেককে আর অর্ধেককে